আসসালামু আলাইকুম and good evening to you all. প্রথমেই আমি মার্স সোসাইটি বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিমকে এখানে আমন্ত্রণ করার জন্য, and actually I also want to thank them for arranging such a nice program. Actually এই ধরনের ইনিশিয়েটিভ শুধুমাত্র আমাদের ইউনিভার্সিটি কেনা, সব ইউনিভার্সিটি সব টিমকেই অনেক অনুপ্রাণিত করবে এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছে, যারা এখন স্কুল কলেজে পড়ছে, তারাও আমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আসলে শেখা বা আমরা কি করছি এটা জানার আসলে অনেক স্কোপ পাবে। So this type of program is really encouraging for all of us and also for the audience. So with a little bit of introduction, I want to welcome you all to my presentation. So today I will present on behalf of Mongol Barta, a team of MIST Mars Rover Society, and today our topic is base station. So আজকে আমরা একটু আলোচনা করব যে রোভারের বেস স্টেশন কি, কিভাবে কাজ করে, এখানে কি ধরনের ইকুইপমেন্ট থাকে এবং আমাদের টিম নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের রিসেন্ট যে কিছু এক্সপেরিয়েন্স এটা নিয়ে আলোচনা করব। So saying all this, the table of today's presentation, the table of content in today's presentation will be, at first I'll talk about the team introduction, then what is base station, then equipment details of base station and tasks of base station, and recent experience of us in University Rover Challenge 2021, and top tips from Mongol Barta. So at first, the team introduction of Mongol Barta. Mongol Barta হচ্ছে একটি MIST Mars Rover Society একটা নন প্রফিট টিম, যারা সাধারণত মার্স এক্সপ্লোরেশন বিভিন্ন চ্যালেঞ্জে তারা পার্টিসিপেট করে থাকে। তারা এই পর্যন্ত 2014-এ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছে, 2015-এ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে অংশগ্রহণ করে এবং তারা 12th পজিশন পায়। 2014-এও তারা 9th হয়েছিল। 2016-এ তারা ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জে যায় এবং সেখানে আমরা 21তম হই এবং আমাদের 2021 সালে আমরা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে অংশগ্রহণ করি এবং এখানে ভার্চুয়াল ফাইনালে অ্যাকচুয়ালি we became the top team of the total 88 participating countries, and that is so far the best result of Bangladesh and also in South Asia. So we are really proud of our team, and also we are really proud to represent Bangladesh in such a big robotic platform. So আমাদের টিমের সাকসেস অথবা যত কিছুই আমরা অর্জন করি এর পিছনে আমাদের যে ভিশনটা সেটা হচ্ছে টু ইন্সপায়ার দি মার্স জেনারেশন অফ বাংলাদেশ। সো এবার যদি কেউ আপনারা নাসা যখন পার্সিভারেন্স রোভারকে পাঠায় সেই লঞ্চিংটা দেখে থাকেন, সেখানে আসলে মার্স জেনারেশনের ডেফিনেশনটা বলা আছে যে 15 থেকে 25 ইয়ার্স these young people will be the first inhabitants of Mars when actually NASA will launch their human exploration mission in 2031. So এর জন্য এই 15 থেকে 25 এর ইয়াং পিপলকেই কিন্তু মার্স জেনারেশন বলা হয়, and we want to inspire the মার্স জেনারেশন, এই 15 থেকে 25 বছরের যারা আমাদের দেশের আছে, যারা পরবর্তী আমাদের দেশের ভবিষ্যৎ, যারা হয়তো আমাদের দেশের থেকে একটা রোভার বানানোর পিছনে কাজ করে, তাদেরকে আসলে আমরা ইন্সপায়ার করতে চাই এবং তাদের জন্য আমরা ওয়ার্কশপ, সেমিনার এবং তাদের সাথে একসাথে কোলাবোরেটলি কিছু প্রোগ্রাম করা এবং আমাদের ল্যাবরেটরিতে নিয়ে এসে আমরা কিভাবে কাজ করছি, কি ইকুইপমেন্ট কিভাবে আমরা সেট আপ করছি, কিভাবে প্ল্যানিং করছি, কিভাবে ডিজাইন করছি, এই সবকিছুই all these broad things are in this single line. So our vision is to inspire the Mars generation of Bangladesh. And secondly, আমাদের এই টোটাল কাজটা করার জন্য, this is a very big project, এই টোটাল কাজটা করার জন্য আমরা আমাদের টিমটাকে মেইনলি দুইটা বড় ভাগে ভাগ করে নিয়েছি, একটা হচ্ছে টেকনিক্যাল, একটা হচ্ছে ম্যানেজমেন্ট। So these two are the key elements of any project, any technical project. So আমাদের টেকনিক্যাল টিমের ভিতরে সায়েন্স টিম, ইলেকট্রিক্যাল টিম, সফটওয়্যার টিম, কমিউনিকেশন টিম এবং মেকানিক্যাল টিম, এই 5টা সাব টিম কাজ করে এবং মেইনলি তারা সলিউশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করব, সলিউশনটা কোন কোন জিনিস দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করব এবং সলিউশনটাকে আমরা টোটাল ইন্টিগ্রেশনটা কিভাবে হবে টোটাল সিস্টেমের সাথে, এই প্ল্যানিং এবং এই ডিজাইন এবং এটার পিছনে ইমপ্লিমেন্টেশনের পিছনে কাজ করে। আর আমাদের ম্যানেজমেন্ট টিম কিসে কাজ করে? আমাদের ম্যানেজমেন্ট টিম হচ্ছে এই টোটাল জিনিসটাকে 3টা ফেজে ফ্যাসিলিটেশন করা, মানে আমাদের প্রথমে আমাদের রিসোর্স কালেকশনের পিছনে, আমাদের তারপরে রিসোর্সটাকে প্রপার ইউটিলাইজেশন এবং বাজেটিং করার পিছনে, এবং লাস্টে আমাদের যখন সলিউশনটা তৈরি হয়ে যাচ্ছে এই সলিউশনটাকে আমরা কিভাবে মানুষের সামনে প্রেজেন্ট করব, এই জিনিসটার পিছনে তারা কাজ করে। সো আমাদের এই ম্যানেজমেন্টের ভিতরে ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স, ডকুমেন্টেশন, প্রেজেন্টেশন, ডিজাইন এন্ড প্রমোশনস এবং অপারেশনস, এই সাব টিমগুলো কাজ করে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই টোটাল স্ট্রাকচারে তারা কিভাবে আমাদের টেকনিক্যাল টিম এবং টেকনিক্যাল টিমগুলোকে ফ্যাসিলিটেট করে। সো এই দুইটা টিমের একটা ফাইন কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু আমরা একটা টিম আসলে সাকসেস হতে পারে বা এত বড় একটা প্রজেক্টকে সঠিকভাবে
সামনে আগে নিয়ে যেতে পারে। So there were like 50 plus members in MIST মঙ্গলবার্তা in 2021 এবং আমাদের এই টিমটা MIST এর যে কোনো ডিপার্টমেন্টের জন্যই ওপেন। However in 2021 আমাদের এই টিমে দুইটা ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা কাজ করছে। এক হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং দুই হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই দুইটা ডিপার্টমেন্টে অলমোস্ট 50 plus student we are having, and we'll also recruit the new members in this summer. So to drive all these members, we have the sub-team leaders who actually drive their individual sub-teams. So on the software এবং communication lead হচ্ছে শোয়েব আহমেদ তানজিম, Department of CSE. Mechanical lead হচ্ছেন আহসান সিদ্দিক, Department of Mechanical Engineering. Electrical lead হচ্ছে শাফায়াতুল ইসলাম, Department of CSE. Science lead হচ্ছে ফারদিন আশরাফ, Department of CSE এবং আর্ম লিড হচ্ছে সাদমান তাজওয়ার, ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং এই টোটাল 5টা সাব টিম লিড এবং এই 5টা সাব টিমকে টোটাল প্রজেক্টটাকে ম্যানেজ করতাম আমি অ্যাজ এ টিম লিডার, আকিব জামান ফ্রম ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। সো দ্যাট ওয়াজ দ্য লিটল বিট অফ ইন্ট্রোডাকশন অফ আওয়ার MIST মঙ্গলবার্তা। সো নাও উইল কাম টু আওয়ার মেইন প্রেজেন্টেশন অর মেইন টপিক, যে হচ্ছে বেজ স্টেশনটা কি এবং বেজ স্টেশনের কাজ কি। বা আমাদের আসলে প্রথমে জানতে হবে যে বেজ স্টেশনটা কি। সো বেজ স্টেশন বলতে আমরা একদম সহজ ভাষায় যেটা বলছি যে যেখান থেকে আমাদের রোভারটাকে কন্ট্রোল করা হয়। সো টোটাল এই প্রজেক্টের আসলে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের রোভারটা ইটসেলফ এবং রোভারটাকে কন্ট্রোল করার জন্য আমরা পিছনে যে বেজ স্টেশনটা তৈরি করছি। সো আজকে আমরা কথা বলতেছি আমাদের বেজ স্টেশনটা নিয়ে। সো রোভারটাকে আমরা তৈরি করে ওটাকে তো আমাদেরকে 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে কিন্তু ওটাকে কন্ট্রোল করতে হবে। সো উইথ এ রেঞ্জ অফ 1 to 1.5 কিলোমিটার বেজ স্টেশন থেকে এই রোভারটাকে কন্ট্রোল করা হয়। সো রোভারটাকে কিভাবে কন্ট্রোল করা হয়, রোভারের আর্ম মুভমেন্ট, রোভার মুভমেন্ট, এই সব কিছুকে কন্ট্রোল করা হয় এবং ভিডিও ফিডব্যাক গুলোকে আমরা যারা দেখে আমরা যেন ওই রেজাল্টটাকে অ্যানালাইসিস করতে পারি। সো এই রেজাল্টটাকে অ্যানালাইসিস করার জন্য রোভার কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে পিছনে এই যে রেজাল্ট গুলা বা আমাদের যে তাদের যে ভিডিও ফিডব্যাক গুলো পাচ্ছে এগুলো কিন্তু আমাদেরকে পাঠাতে থাকে। এবং এবার 2021-এর জন্য আসলে আমরা তো সবাই জানি যে 915 মেগাহার্টজ, 2.4 গিগাহার্টজ, 5 গিগাহার্টজ অনেক ধরনের ফ্রিকোয়েন্সি মডিউলই আছে যেটা আমরা আমাদের কমিউনিকেশন সাবসিস্টেমে ইউজ করতে পারি। বাট এই বছরে আমাদের কমিউনিকেশন সাবসিস্টেমের জন্য আমরা যেভাবে প্ল্যানিং করছিলাম বা আমাদের ডিজাইনটা যেভাবে সেট করা হয়েছিল, উই প্রপোজড এ হাইব্রিড ফ্রিকোয়েন্সি বেসড কনসেপ্ট। সো আমাদের কিছু কিছু মডিউল 915 মেগাহার্টজে চলছে, কিছু কিছু মডিউল আমাদের 2.4 গিগাহার্টজে চলছে, আবার কিছু কিছু ক্যামেরা আছে, ক্যামেরা টাইপ ডিভাইস, ফার্স্ট পারসন ভিউ ক্যামেরা ডিভাইস, যেগুলো আমাদের হচ্ছে 5 gigahertz চলছে। So it was like a hybrid concept and our communication team has worked really well on this. এবং আমাদের আসলে আমাদের এই রোভারটা বেজ স্টেশন থেকে বোথ লাইন অফ সাইট এবং নন লাইন অফ সাইট দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা কমিউনিকেশনের জন্য ক্যাপাবল। এবং আমি অলরেডি বলছি আমাদের রেঞ্জ হচ্ছে 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত আমরা সর্বোচ্চ রেঞ্জ করতে পারছি এবং আমরা হাইয়েস্ট হচ্ছে 1 কিলোমিটার পর্যন্ত ফুললি টেস্টেড করছি। সো এটা হচ্ছে আমাদের বেজ স্টেশন। বেজ স্টেশনে আমরা কি করে থাকি বা একটা সাধারণ ডেফিনেশন। সো নাও উই নিড টু নো যে বেজ স্টেশনে কি কি ধরনের ইকুইপমেন্ট আপনি আছে বা কি কি ধরনের ইকুইপমেন্ট দিয়ে আমরা সাধারণত তৈরি করে থাকি। আর দিস উড বি কাইন্ড অফ লাইক কমন টু অল দি টিম, সব টিমেরই এই ধরনের কিছু জিনিস থাকে। সো প্রথমেই হচ্ছে আমাদের বেজ স্টেশনে একটা বেজ এন্টিনা থাকে, যে বেজ এন্টিনাটা আমাদের রোভারের যে এন্টিনা আছে সেটার সাথে কমিউনিকেশন করে। সো আপনাকে যদি একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি, আমাদের রোভারে একটা এক্সেস পয়েন্ট থাকে যেটার সাথে একটা এন্টিনা কানেক্টেড, আমাদের বেজ স্টেশনে একটা এক্সেস পয়েন্ট থাকে, সেই এক্সেস পয়েন্টের সাথে একটা এন্টিনা কানেক্টেড। আমাদের বেজ স্টেশনে ছিল একটা M2 রকেট, ইউবিকিউটির M2 রকেট এক্সেস পয়েন্ট, এবং রোভারেও আমাদের সেম M2 রকেট একটা এক্সেস পয়েন্ট ছিল। সো এবং এই M2 রকেট এক্সেস পয়েন্টটার সাথে আমাদেরকে কানেক্ট করা ছিল হচ্ছে বেজের যে এন্টিনাটা, সেটা হচ্ছে 13 ডেসিবেলের আমাদের যে ইউবিকিউটির যে এন্টিনা আছে সেই এন্টিনাটা আমাদের এখানে সেট আপ করা ছিল। এবং বেজ স্টেশনের এন্টিনার উপরে কিন্তু একটা বার দেওয়া থাকে। ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনারা এটা 3 মিটারের উঁচুতে কিন্তু সেট করতে পারবেন না। সো ওরকম 3 মিটার পর্যন্ত উঁচু করে আমরা আমাদের বেজ স্টেশনের এন্টিনাটাকে সেট আপ করছিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কন্ট্রোলারটা, যে কন্ট্রোলারটা দিয়ে আপনি দুইটা জিনিস কন্ট্রোল করবেন। একটা হচ্ছে মানে মেইনলি হচ্ছে প্রথমে আপনার বডি সংক্রান্ত যত কিছু, রোভার বডিটাকে আপনি কন্ট্রোল করবেন, রোভার আর্মটাকে কন্ট্রোল করবেন। এখন বডির ভিতরে কিন্তু আপনার সায়েন্স পার্টটা এবং নর্মাল চেসিস মেকানিজমের যে পার্টটা, মানে নর্মাল একদম মানে বেসিক ফ্রেমওয়ার্ক যেটা, দুইটাই কিন্তু কাজ করে। মানে ড্রাইভ মেকানিজমটার কথা বলছি, সো এই দুইটাই আপনার কাজ করে, আর রোবোটিক আর্ম দিয়ে আপনি এটা কন্ট্রোল করেন। সো এই ক্ষেত্রে আমরা যেটা ইউজ করছিলাম, আমরা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি বেসড একটা কন্ট্রোলার ইউজ করছিলাম, যেটার মাধ্যমে আমরা হচ্ছে কন্ট্রোলটা কন্ট্রোল করতে পারি। সো
খুব সাধারণ সহজ ভাষায় থিওরি বলতে গেলে আমাদের হচ্ছে যে ট্রান্সমিটারটা, সেই ট্রান্সমিটারটা হচ্ছে রেডিওর সাথে কানেক্টেড, আমরা এখান থেকে সেটাকে কন্ট্রোল করতেছি। আর রিসিভারটা হচ্ছে আমাদের ওই পাশে হচ্ছে আমাদের যে রোভারটার সাথে কানেক্টেড, তো সেখান থেকে আমরা আমাদের ভ্যালুগুলো পাচ্ছি। সো এর মাধ্যমে আমাদের রেডিওর মাধ্যমে আমরা এটাকে রেডিও কন্ট্রোলার, রেডিও ফ্রিকোয়েন্সি বেসড একটা কন্ট্রোলারের মাধ্যমে আমরা আমাদের রোভারকে কন্ট্রোল করছি। এবং থার্ডলি হচ্ছে আমাদের যে স্ট্যাটাসের যে ভ্যালুগুলা অথবা আমাদের যে ভিডিও ফিডব্যাক গুলা আমরা রোভার থেকে পাচ্ছি, সেগুলোকে দেখার জন্য তো আমাদের মনিটর লাগবে অথবা আমাদের ল্যাপটপ লাগবে বা যে কোনো একটা কিছু সিস্টেম লাগবে। সো দ্যাট ইজ দ্য থিং। সো আমাদের একটা মনিটর অথবা ল্যাপটপ সেট আপ করতে হবে, যেখান থেকে আমরা আমাদের ভ্যালুগুলো সঠিকভাবে দেখতে পাবো। ঠিক আছে? সো দিস থ্রি আর দি লাইক কমন এলিমেন্টস। হয়তো আমাদের ইকুইপমেন্টে চেঞ্জ আসতে পারে, টিম ওয়াইজ এখানে কিছু ভ্যারিয়েশন আসতে পারে, বাট দিস থ্রি আর দি কোর এলিমেন্টস, যেটা এই তিনটা এলিমেন্ট সব রোভার টিমেই বেস স্টেশনে আপনারা দেখতে পাবেন। সো হোয়াট ইউ ডু ইন বেস স্টেশন, আমরা বেস স্টেশনে কি করে থাকি, আমি অলরেডি আমার কথার মধ্যে কিছু হিন্ট দিয়ে ফেলছি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রোভার কন্ট্রোল এবং ম্যানুভারের ক্ষেত্রে আমরা এটাকে কাজে লাগাই। যেমন আমাদের রোভারের পজিশনটা এখন কি, সেই পজিশনটার জন্য আমাদের রোভারের বডিতে আমাদের এক্সেলেরোমিটার সেট করা আছে, জিপিএস সেট করা আছে। সো ওই ভ্যালুগুলো আমাদেরকে কিভাবে পাস ব্যাক করছে, তো সেইগুলো জানা একটা জরুরি ব্যাপার। আমাদের একটু টাস্ক বেসড কথা বলি, যেমন একটা এক্সট্রিম ডেভেলপমেন্ট সময় আমাদের ট্রেনিং ডে কিভাবে চলছে, ভার্টিক্যাল ড্রপ গুলা, স্লোপে ওঠা, অথবা আমাদের চেসিস মেকানিজমকে হচ্ছে ব্যালেন্স করা, এই সব জিনিসগুলো কিন্তু আমরা বেস স্টেশন থেকে কন্ট্রোল করে থাকি। ঠিক আছে? শুধুমাত্র বডি না, আমাদের রোবোটিক আর্মটাও কিন্তু বেস স্টেশন থেকে কন্ট্রোল করা হয়। আপনারা সবাই জানেন যে টোটাল 4টা মিশন থাকে, 4টা মিশনের মধ্যে ইকুইপমেন্ট সার্ভিসিং মিশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মিশন। এবং যে মিশনে আমাদেরকে ড্রয়ার খুলে ড্রয়ারের ভিতরে একটা বক্স রাখা, ইউএসবি একটা স্টিক সেট করা একটা ইউএসবি পোর্টে, এরপরে হচ্ছে কিবোর্ড এবং জয়স্টিকের মাধ্যমে, মানে কিবোর্ড কন্ট্রোল করা, জয়স্টিক কন্ট্রোল করা, স্ক্রু ড্রাইভার দিয়ে একটা স্ক্রু টাইট করা, এই সব কাজগুলোই কিন্তু রোবোটিক আর্ম দিয়ে কন্ট্রোল করা হয় এবং বেস স্টেশন থেকে কন্ট্রোল করা হয়। এবং সায়েন্স মিশনের ক্ষেত্রে আমাদের যে সেকেন্ডারি আর্মটা থাকে, যেটা সয়েল স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে ইউজ করা হয়, অথবা মাইক্রোভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, বিভিন্ন ধরনের মাইক্রোভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডের সেন্সর আমরা ইউজ করে থাকি। এই সেন্সরটাকে সয়েল স্যাম্পলের সাথে সঠিকভাবে অ্যালাইনমেন্টের জন্য সেকেন্ডারি আর্মটাকে আমাদেরকে মুভ করাতে হয়। এই ধরনের কাজগুলো কিন্তু বেস স্টেশন থেকে করা। আচ্ছা, এরপরে আমাদের বেস স্টেশনে আরো যে কাজটা, সেটা হচ্ছে রোভার তো আমাদেরকে কন্টিনিউয়াসলি অনেক ডাটা পাঠাচ্ছে, এই ডাটাগুলোকে অ্যানালাইসিস করাটাও কিন্তু একটা মেইন কাজ। সো বেস স্টেশনটা কিন্তু আপনাদের একদম ফাইনাল দিনের জন্য তা না, আপনি যখন টেস্ট করছেন, টেস্টের সময়ও আপনি যে ডাটাগুলো পাচ্ছেন, যে ভ্যালুগুলো পাচ্ছেন, এগুলো কিন্তু আপনার ফাইনাল দিনের অপটিমাইজেশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। সো এইগুলো কালেকশনের কাজটা কিন্তু বেস স্টেশনে করা হয়। যেমন আপনি অটোনোমাস নেভিগেশনের কথা চিন্তা করেন, অটোনোমাস নেভিগেশনে কিন্তু আমাদের যে অপটিমাইজ যে রুটটা সিলেকশন, এটা কিন্তু আমাদের রোভার বডিতেই করা হয়, এবং রোভারের যে মেইন প্রসেসর, ইট ইজ ডুইং অল দি থিংস। বাট এ কিভাবে তার রুটটাকে অপটিমাইজ করছে এবং অপটিমাইজ রুটটাকে সে সিলেকশন করছে, এই ভ্যালুগুলা, এই টেলিমেট্রি ডেটাগুলা তারা আমাদেরকে পিছনে ব্যাক করায়, মানে রোভার আমাদেরকে বেস স্টেশনে দেয়, এবং যেগুলো আমরা কালেক্ট করি টু নো দ্যাট মানে কতটুকু ইরর আমাদের আছে, কতটুকু ইরর আমাদেরকে অপটিমাইজ করা দরকার, এই সব জিনিসগুলোকে জানার জন্য। এবং সায়েন্স মিশনের ক্ষেত্রেও আপনি হচ্ছে একটা সয়েল স্যাম্পলের পাশে তার হ্যাবিটেবিলিটি ইনফরমেশন গুলা, যেমন তার পিএইচ অথবা তার ওখানে গ্যাসের পরিমাণ কতটুকু, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদেরকে পিছনে ব্যাক করানো হয়, মানে বেস স্টেশনে ব্যাক করানো হয়, এবং সেই ফিডব্যাক গুলো আমরা অ্যানালাইসিস করি অথবা ভিজুয়ালাইজ করি, বিকজ আপনার বেস স্টেশনেও একজন যাচ্ছে থাকবেন, এবং ইউ উইল সি দ্যাট হাউ অ্যাকচুয়ালি ইউ আর গেটিং দ্য অল দি ইনফরমেশন, হাউ ইউ আর অ্যানালাইজিং। এবং একটা পোস্ট অ্যানালাইসিস রিপোর্ট জেনারেশনের জন্য কিন্তু আপনার আসলে বেস স্টেশনের কাজগুলো করা। সো ওভারঅল ডেটা অ্যানালাইসিসের কাজটা হচ্ছে বেস স্টেশনে করা। এবং ফোর্থলি যে জিনিসটা, সেটা হচ্ছে সিস্টেম মনিটরিং। সো সিস্টেম মনিটরিং এর ব্যাপারটা, যেমন আপনার পাওয়ার সাবসিস্টেমটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, আপনার কুলিং ফ্যানটা ঠিকঠাক মতো চলছে কিনা, কুলিং ফ্যানের স্ট্যাটাসটা কি এখন, টেম্পারেচার, ভোল্টেজ, কারেন্ট রিডিং, এইগুলা। এবং আপনার সেফটি মেকানিজম নেওয়া প্রয়োজন হবে কিনা, ধরেন আপনার ইমার্জেন্সি স্টপটা অ্যাক্টিভেট করা লাগবে কিনা। সো এই ধরনের জিনিসগুলো কিন্তু বেস স্টেশন থেকে ডিটেকশন দেওয়া হয়, কারণ বেস স্টেশনের কাছে আপনার টোটাল জিনিসটা আছে, টোটাল সেট আপটা বা টোটাল যে, মানে আপনার when the rover is out of sight, আপনার রোভারের সাথে কমিউনিকেশনের সিস্টেমটা হচ্ছে আপনার রোভারের বডির যে ক্যামেরাগুলো, সেই ক্যামেরা ফিডব্যাক গুলো কিন্তু আপনার বেস স্টেশন ছাড়া আর কোথাও লাগানো নাই, and no one else can actually direct the
সেফটি মেকানিজমস অর লাইক আলটিমেট সেফটি মেকানিজম, যেটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ যদি লঞ্চ করতে হয় তাহলে আপনার বেস স্টেশন থেকে কিন্তু বলতে হবে। সো এই ধরনের সিস্টেম মনিটরিং এর কাজটাও আপনাদের বেস স্টেশন থেকে করা হয়। সো আমি মোটামুটি আপনাদেরকে ইন সামারি যেটা, সেটা হচ্ছে বেস স্টেশন হচ্ছে যেখান থেকে আপনার মানে রোভার ইজ ডুইং দি অ্যাকচুয়াল থিং, বাট রোভারকে কন্ট্রোল করা ইন ম্যানুয়াল মোড, এবং রোভারের সব মানে রোভার কিভাবে কাজটা করতেছে, তার কাজের এখন অবস্থা কি, এই সবকিছু জানা কিন্তু আমাদের বেস স্টেশন থেকে কন্ট্রোল করা হয়। সো বেস স্টেশন ইজ লাইক দ্য প্লেস যেখানে হচ্ছে আমরা আমাদের টোটাল মনিটরিং এবং অ্যানালাইসিস এর কাজগুলো করে থাকি রোভারকে সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু পারি, এবং রোভারকে ম্যানুয়াল কন্ট্রোলও বেস স্টেশন থেকেই করো। আচ্ছা, সো what is our recent experience in University Rover Challenge 2021? So it was like, I will say it was a mixed experience. So mixed experience কেন বলছি, যখন আমরা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জে হচ্ছে সিস্টেম অ্যাকসেপ্টেন্স রিভিউয়ে 92.78% মার্ক পাই, and which was the highest in Bangladesh. So আমরা অ্যাকচুয়ালি খুবই আশাবাদী ছিলাম যে আমরা হচ্ছে সাউদার্ন নৌকাতে যেতে পারবো, এবং আমাদের হচ্ছে অ্যাকচুয়াল যে ওদের যে সিমুলেটেড এনভায়রনমেন্ট আছে ওখানে আমাদের রোভারটাকে টেস্ট করতে পারবো। হাউএভার প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে যাওয়া হয় না, ভার্চুয়াল ফাইনাল হয়। সো ভার্চুয়াল ফাইনালের জন্য আমাদেরকে আবার আমাদের নিজেদের গ্রাউন্ড সেট আপ করতে হয়, নিজেদের গ্রাউন্ড সেট আপ, নিজেদের টেস্ট গ্রাউন্ড সেট আপ যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টটা হবে, ওদের জন্য ভিডিও সেট আপ করা। সো এটা একটা টোটাল একটা মিক্স এক্সপিরিয়েন্স ছিল যে ভার্চুয়াল ফিল্ডে কিভাবে কাজ করতে হয়, বা ভার্চুয়াল একটা টেস্টের জন্য আপনাদেরকে ফিল্ড সেট আপটা কিভাবে করতে হয়, সবকিছু মিলে একটা টোটাল নিউ এক্সপিরিয়েন্স ছিল। সো উই স্টার্টেড আওয়ার ওয়ার্ক ফ্রম I would say zero, because 14 এবং 15 এর পরে আমাদের কাজ তো মাঝখানে হয় নাই 2-3 বছর, সো আমাদের অলমোস্ট রিসোর্স ছিল না। সো সেখান থেকে আমরা শুরু করি এবং আমাদের টোটাল নিউ টিম ফর্ম করে, কমিউনিকেশন টিম ফর্ম করে আমরা এরপরে হচ্ছে কমিউনিকেশন মডিউলটাকে সেট করাটাই ছিল আমাদের প্রথম কাজ, যে আমরা কমিউনিকেশন মডিউলটা কিভাবে সেট করবো, বিকজ রেজিস্ট্রেশনের নাম্বার 1 কাজ হচ্ছে কমিউনিকেশন। সো কমিউনিকেশনের মডিউলটা আমরা কিভাবে সেট করবো, এটাই ছিল আমাদের প্রথম কাজ, এবং আমরা স্ক্র্যাচ থেকে শুরু করি। এরপরে আসলে প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমাদের যে টেস্ট এক্সপেরিয়েন্স গুলো ছিল খুব লাইক আপস এন্ড ডাউনস এর ভিতর দিয়ে গেছে, বিকজ প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমরা একত্রিত হওয়াটাও একটা প্রবলেমেটিক ছিল, আমরা কিভাবে সব রিসোর্স গুলোকে কালেক্ট করবো সেটাও একটা প্রবলেম ছিল, অথবা রিসোর্স গুলো কালেক্ট করার পরে এটা ইউটিলাইজেশনের জন্য যে আবার আমাদের যে মুভমেন্টটা এটাও একটু রেস্ট্রিক্টেড ছিল। সো এই সবকিছু মিলে আমাদের টেস্ট এক্সপেরিয়েন্সটাও একটু আপস এন্ড ডাউনস এর ভিতর দিয়ে গেছে। এবং ফাইনাল যে ফিল্ড টেস্টের ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে টোটাল একটা বেস স্টেশন সেট আপ করা এবং 2 কিলোমিটার ফাঁকা একটা স্পেস পাওয়া, এটাও খুব একটা হ্যাসেলের কাজ। যদি আমরা অনেক খুঁজে খুঁজে আমাদের ইউনিভার্সিটির পাশে একটা মোটামুটি একটা সোয়াম্প মতো জায়গা, যেখানে আমরা আমাদের রোভারটাকে টেস্ট করতে পারছিলাম, এবং একটা বড় ফাঁকা জায়গা করতে পারছিলাম। এখানে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন, যেটা আমাদের ইউনিভার্সিটির পাশেই, যেখানে আমরা একটা মক সায়েন্স টেস্টের জন্য ফিল্ড তৈরি করছিলাম, যে আমাদের সায়েন্সের স্যাম্পল কালেকশনটা ঠিক মতো করতে পারছি না ওটা টেস্টের জন্য। সো এরকমই ফিল্ড তৈরি করে এটা সেট আপ করাটাও আসলে একটা বড়সড় হ্যাসেল, বা আমাদের জন্য একটা বড়সড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, এন্ড উই অ্যাকচুয়ালি এনজয়েড ইট। এবং আলটিমেটলি দ্য ফাইনাল ডে কেম, যেখানে আমাদের হচ্ছে একদম ফাইনাল ডে আমাদেরকে হচ্ছে আপনারা যে পাশে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও মনিটরিং এর মাধ্যমে তারা আমাদেরকে কন্ট্রোল করে বা আমাদেরকে দেখে আসলে। সো এটা ছিল আমাদের বেস স্টেশনে আমাদের কন্ট্রোলাররা এখানে বসে আছে, এবং এই বেস স্টেশনের আমাদের প্রথম দিনে আমাদের ইনক্রিমেন্ট ওয়েদারের কারণে আমাদের বেস স্টেশন কিন্তু সেট আপ করতে হয়েছিল হচ্ছে আন্ডারগ্রাউন্ড গ্যারেজ। সো সেখান থেকে আমরা এক্সট্রিম রিট্রিভাল এবং ডেলিভারি মিশন এবং ইকুইপমেন্ট সার্ভিসিং মিশনটা আন্ডারগ্রাউন্ড গ্যারেজ, যেটা এমআইএসটি আন্ডারগ্রাউন্ড গ্যারেজ থেকে আমরা করি এবং বেস স্টেশনটা সেট আপ করি। এবং যদিও এখানে বলতে হবে এটা কিন্তু আমরা 1 কিলোমিটার দূরে সেট আপ করতে পারিনি, বিকজ ওরকম টেস্ট গ্রাউন্ড বা ওরকম স্পেসও তখন ছিল না, এবং এটা কিন্তু ইয়ের থেকেই মানে হচ্ছে ইউআরসি এর কর্তৃপক্ষ থেকে তারা ওইভাবেই কনসিডার করছিল যে আপনারা এইভাবেই সেট আপ করবেন। হাউএভার লাইন অফ সাইট যেন না থাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে এটা বন্ধ করা ছিল, যাতে লাইন অফ সাইট না থাকে বেস স্টেশন থেকে ডিরেক্টলি, মানে আপনাদের কন্ট্রোল করতে হবে। যদিও মানে আপনার কমিউনিকেশন হ্যাসেলটা হয়তো একটু কম হবে, কারণ 1.5 কিলোমিটার দূর থেকে তো আপনার ল্যাগিং একটা ইস্যু থাকবে, বাট কাছাকাছি হলেও আপনারা কিন্তু আউট অফ সাইট করে করতে হবে। এবং সেকেন্ড যে জিনিসটা, অটোনোমাস নেভিগেশন গুলো আমাদের আবার বেস স্টেশনকে চেঞ্জ করে ওপেন ফিল্ডে নিয়ে যেতে হয়েছিল। সো দ্যাট ওয়াজ লাইক এ ভেরি বিগ হ্যাসেল, এন্ড উই আন্ডারস্টুড দ্যাট ওয়াই বেস স্টেশন শুড নট বি মুভড। এবং শুধু আমরা না, আমাদের বাংলাদেশে আরো একটা টিমেরও এই ধরনের প্রবলেম ফেস করতে হয়েছিল। তারাও বলতে পারবে যে বেস স্টেশন এক জায়গা থেকে এক জায়গায় শিফট করা এবং একটা টাস্ক করে ইকুইপমেন্ট সার্ভিসিং মিশন টাস্ক করে তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা, দ্যাট ওয়াজ এ রিয়েলি বিগ হ্যাসেল ফর আস। সো এটা আমাদের একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল, এবং উই আন্ডারস্টুড যে হচ্ছে এক জায়গা থেকে যে আমাদের যেমন এন্টিনার পাওয়ার কানেকশন লুজ হয়েছিল, এবং আমাদের ওখান থেকে হচ্ছে আমাদের আলটিমেটলি অটোনোমাস নেভিগেশন মিশনে উই কুডন্ট ডু দ্যাট গুড,
সো লাইক আমরা বুঝতে পারি যে হচ্ছে এই ধরনের একটা হ্যাসেলের জন্য আসলে প্রিপারেশনটা আরো একটু ডিফারেন্ট লেভেলের থাকে, যদি ওই ধরনের প্রিপারেশনটা আমরা আসলে নেই নাই যে আমাদের মাঝখানে বেস স্টেশন চেঞ্জ করতে হবে। যদিও সিচুয়েশনের কারণে উই ডিড ইট এন্ড উই ডিড প্রিটি গুড, বাট যদিও আমাদের মানে একটা মিক্সড এক্সপিরিয়েন্সের ভিতর দিয়ে আমরা যাই। So that was the overall experience of University of Rotterdam 2021, and gaining all these experiences, we have some top tips from our team. So আমাদের প্রথম যে টিপসটা থাকবে সেটা হচ্ছে যে ক্যামেরা পজিশন। ক্যামেরা পজিশনটা ভেরি 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 ইম্পর্টেন্ট, এন্ড আই উড সে দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান টাস্ক অফ বেস স্টেশন। সো ক্যামেরার পজিশনটা কি অবস্থায় সেট করা হয়েছে, এটা আপনার আর্ম মুভমেন্টের জন্য ক্যামেরা লাগবে, আপনার বডি ঠিকঠাক মতো মুভ করতেছে কিনা, কোথাও আটকে গেছে কিনা এটা দেখার জন্য ক্যামেরা লাগবে। এই সবকিছুর জন্য আপনার ক্যামেরার যে পজিশনটা কোথায় কিভাবে কি সেট করতে হবে, এটা আগেই বেস স্টেশনে বসে ক্যামেরার ফিডব্যাক দেখে 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 আপনার রোভারের সেট আপটা আগেই ঠিকঠাক মতো করতে হবে এবং একটা ফাইন কোঅর্ডিনেশন করতে হবে, নইলে কিন্তু আপনারা লাস্টের দিন একটা খুব হ্যাসেলের ভিতর পড়ে যাবেন। এবং আপনার রোভারের ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও আপনার ক্যামেরা আপনাকে ঠিকঠাক মতো মানে ঠিক যে অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে চান ওই অ্যাঙ্গেলটা দেখাতে পারতেছেন বলে আপনি অনেক কাজ করতে পারবেন না। এন্ড দ্যাট ইজ ভেরি ট্রু যে অনেক ক্যাপাবল রোভারও জাস্ট ক্যামেরা পজিশনিং এর জন্য কিন্তু ভালো করতে পারে। এরপর হচ্ছে রোভার কন্ট্রোল এবং ম্যানুফ্যাকচার, এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি 2 কিলোমিটার দূর থেকে আপনার সিগন্যালটাকে যখন কন্ট্রোল করবেন, দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট দেন কন্ট্রোলিং ফ্রম জাস্ট বিসাইড। আপনাকে এটাকে আগে থেকে অনেক অনেকবার করে প্র্যাকটিস করতে হবে এবং আপনাদের আসলে একটা ভালো ক্যামেরা সিস্টেম ডেভেলপ করা এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের কমিউনিকেশনটা যতটা রিয়েল টাইম ভিডিও ফিডব্যাক দিতে পারবেন তত আপনি বেটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে রোভারটাকে কন্ট্রোল করতে পারবেন। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবং থার্ডলি হচ্ছে বডিটা একজন কন্ট্রোল করবে, আর্মটা একজন কন্ট্রোল করবে। সো আপনি চিন্তা করেন ড্রয়ার খুলে আপনি ড্রয়ারের ভিতরে একটা জিনিস রাখবেন, সো আপনি ড্রয়ার পর্যন্ত যেতে হবে, বডি যাবে ড্রয়ারের পর্যন্ত নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর আপনার আবার আর্ম মুভমেন্ট করতে হবে, আবার মাঝখানে বডিও মুভমেন্ট করা লাগবে। ইটস লাইক এ ফাইন কোলাবোরেশন বিটুইন টু টিম মেম্বার। সো এই টিম মেম্বারদের ভিতরে কোলাবোরেশনটাকে জেনারেট করতে হবে, নইলে কিন্তু আলটিমেটলি সব কাজ ঠিকঠাক মতো করেও জাস্ট এইটার ফেইলারের জন্য আলটিমেটলি টাস্কটা না করতে পারলে আপনার তো মার্কিংটা পাবেন না বা আপনারা আশানুরূপ ফল করতে পারবেন। সো বেস স্টেশন আমি বলবো যে হচ্ছে বেস স্টেশন হচ্ছে একটা কালমিনেশন পয়েন্ট, যেটা আপনারা সবকিছু ঠিকঠাক মতো করলেন, রোভারটাও খুব ভালোভাবে বানালেন, বানানোর পরে আপনারা যদি বেস স্টেশন থেকে কমিউনিকেশনটাকে ঠিকঠাক মতো এস্টাবলিশ না করান এবং কমিউনিকেশনটা থেকে যদি ঠিক মতো মানে রোভারটাকে যদি ঠিকঠাক মতো না চালাইতে পারেন, কারণ অটোনোমাস নেভিগেশন বাদে বাকি কাজগুলো কিন্তু ম্যানুয়াল এবং ম্যানুয়াল কন্ট্রোল করতে হবে। আপনার কন্ট্রোল যত ভালো তত আপনি ভালো পয়েন্ট পাবেন। সো আপনি কন্ট্রোলটাকে যত প্র্যাকটিস করবেন তত ভালো হবে। আপনি বেস স্টেশনটা যত আগে থেকে সেট আপ করে একটা মক বেস স্টেশন সেট আপ করে মক একটা ফিল্ড টেস্ট যত করতে পারবেন তত আপনি ভালো করতে পারবেন। এবং আমরা যে ভালো করতে পারছি আমাদের ইকুইপমেন্ট সার্ভিস মিশনে যে আমরা 100তে 100 পাইছি, এবং আমাদের বাকি যে মিশনটা এক্সট্রিমলি ট্রিফাল মিশন হচ্ছে আমরা 100তে 80 মার্ক কমপ্লিট করতে পারছি। আই উড সে a big portion of thanks or a big contribution goes to the controller, যারা খুবই চমৎকার ভাবে বেস স্টেশন থেকে এই জিনিসটাকে কন্ট্রোল, বেস স্টেশন থেকে এই জিনিসটা কন্ট্রোল করা বা এই ফাইন টিউনিংটা আমরা বারবার প্র্যাকটিস করছিলাম বলে কিন্তু আমরা এই অ্যাচিভমেন্টটা করতে পারছি। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো বেস স্টেশন আগে তৈরি করার চেষ্টা করেন, বেস স্টেশনটাকে সেট আপ করার চেষ্টা করেন, দেখেন যে আপনার কি কি প্রবলেম আছে তাকে বারবার অপটিমাইজ করেন এবং বারবার প্র্যাকটিস করেন। যত বেশি প্র্যাকটিস করবেন কন্ট্রোলার যত বেশি প্র্যাকটিস করবে he'll do good. So that is like all about base station. And saying all this, I want to thank all of you for your patient hearing to our presentation. So this is my happy team and our rover Phoenix. We are really happy and proud of our team, and we have a really diverse and inclusive team who explore or who find for people who are genuinely who have interest in rover and who are passionate about robotics. সো আমাদের এই টিমটা এমআইএসটি যে কোনো টিম মেম্বার জন্য ওপেন। সো এনি আজকের এমআইএসটি যারাই শুনছেন, আপনারা যদি ইফ ইউ ওয়ান্ট টু পার্টিসিপেট অর ইফ ইউ ওয়ান্ট টু জয়েন ইন আওয়ার ভেঞ্চার, জাস্ট অ্যাপ্লাই টু আওয়ার টিম এন্ড উইল কনসিডার ইউর রিকোয়েস্ট কোর্ডিয়ালি। এবং আপনারা যারা বাইরের স্কুল কলেজ থেকে আজকে আমাদের সাথে আছেন তাদেরকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। এবং আপনারা যদি আমাদের টিমের সাথে কোলাবোরেটলি কোনো কাজ করতে চান অথবা আপনাদের স্কুল কলেজে কোনো মেন্টরশিপের প্রয়োজন হয় বা এই কোনো, you can actually contact us, and me alongside my whole team will be very happy to accept any kind of invitation, and we'll work alongside you. এবং ইনশাআল্লাহ আমরা নেক্সট ইয়ার আমাদের টিমটা আবারও প্রিপারেশন নিচ্ছে, আমাদের যে ছোট ছোট ভুলগুলো ছিল, আমাদের এইবারে যে ল্যাকিংস গুলো ছিল সেগুলোকে ভালো করার চেষ্টা করছে। এবং ইনশাআল্লাহ নেক্সট বছর 2022 তে ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ, এরপরে হচ্ছে আমাদের ইউরোপিয়ান রোভার চ্যালেঞ্জ, যতগুলো রোভার চ্যালেঞ্জ আছে উইল পার্টিসিপেট এন্ড উইল
ট্রাই টু ইমপ্রুভ আওয়ার পারফরমেন্স ডে বাই ডে। এবং এর মাঝে আমাদের যে সেকেন্ডারি ভিশন বা আমাদের যে মেইন ভিশন, যেটা আমাদের বলতে হবে যে আমাদের মেইন ভিশন যেটা আমাদের মার্চ জেনারেশনকে ইন্সপায়ার করে, এই কাজটাও আমরা চালিয়ে যাবো ঠিকঠাক মতো। সো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাভ এ গুড নাইট। থ্যাংক ইউ। এমআইএসটি মঙ্গলবার তাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে বেস স্টেশনে সবগুলা স্পেসিফিকেশন এবং যে কাজগুলা করা লাগে অথবা যে রেস্ট্রিকশন গুলো আছে সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য। তো এখন আমাদের কাছে অনেক কোশ্চেন আসছে আপনাদের প্রেজেন্টেশন নিয়ে, তো আমরা এখন ডিরেক্টলি কোশ্চেন অ্যান্সার সেশনে চলে যাব। তো আপনাদের আরো যাদের কোশ্চেন আছে তারা ফেসবুক লাইভে কোশ্চেন করতে পারবেন, অথবা যারা জুমে অ্যাটেন্ড করছেন তারা জুমের চ্যাট বক্স যেটা আছে ওখানে কোশ্চেন করবেন। তো আমরা এই কোশ্চেনগুলা ডিরেক্টলি এমএসটি মঙ্গলবার তার যে টিম মেম্বার আছেন তাদের কাছে আমরা কোশ্চেনগুলা সার্কুলেট করে দিচ্ছি। আমি আশা করছি ওনারা একটু আনমিউট করবেন যাতে কোশ্চেনগুলো অ্যান্সার করতে হয়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার পরিচয়টা একটু দিবেন। আমি তানজিম, সফটওয়্যার অ্যান্ড কমিউনিকেশন টিম লিড এমএসটি মঙ্গলবারতা। আর আমার সাথে আমাদের টিম লিড আছেন আকিব ভাইয়া। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে জয়েন করার জন্য। আমি ফার্স্ট কোশ্চেনে যাচ্ছি। তো ফার্স্ট কোশ্চেন আমাদের এসেছে হচ্ছে বুয়েট থেকে। তো কোশ্চেনটা এরকম যে আমাদের যে ইকুইপমেন্ট গুলো আমরা বেস স্টেশনে ইউজ করি, যেমন আমরা আপনারা এন্টেনার কথা বলেন অথবা ক্যামেরা ফিডের যে এন্টেনা গুলো আছে ওগুলোর কথা বলেন অথবা সামথিং লাইক দ্যাট, স্ক্রিন। তো এগুলা কি বাংলাদেশে অ্যাভেলেবল কিনা অথবা হচ্ছে আপনাদেরকে বাইরে থেকে ইম্পোর্ট করে আনতে হবে? মোস্ট অফ দ্য থিং বাংলাদেশে আসলে অ্যাভেলেবেল না ওইভাবে। আমরা যেগুলো ইউজ করছি ওগুলা এতটাও লেটেস্ট মডেল না। সো আমাদের ইচ্ছা ছিল যে আরো কিছু লেটেস্ট মডেলের ডিভাইস ইউজ করে যেগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল না। সো এই কারণে আমরা ওগুলো ম্যানেজ করতে পারিনি আর কি। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে আপনারা যে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করছেন, ডিফারেন্ট স্ট্যান্ডার্ডের ফ্রিকোয়েন্সি ব্যান্ড যেটা আমরা দেখলাম প্রেজেন্টেশন টাইমে, তো এগুলার সাথে আপনারা কিভাবে কোপ আপ করতেছেন? কারণ আপনারা বললেন যে এক একটা ডিভাইস এক একটা ব্যান্ডে চলে, তো এই ব্যান্ডগুলা কি নিজেদের মধ্যে কি কোনো ইন্টারফারেন্স তৈরি করে অথবা এই কোপ আপের জিনিসগুলো জানতে চাচ্ছি। প্রথমত মাল্টিপল ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে ওই ইন্টারফারেন্সের প্রবলেমটা একদমই হয় না। আর এটার ব্যবহার করার ওয়ান অফ দ্য মেইন রিজন ছিল যে এক এক ব্যান্ডউইথের এক একটা সুবিধা আমরা পাই। সো আর সবগুলোকে একসাথে কোলাবোরেশনের জন্য আমরা বেসিক্যালি যেটা করেছি, আমরা রোভার এন্ডে আমরা কিছু মাল্টিপ্লেক্সার ইউজ করেছিলাম, যেটা করে হলো প্রায়োরিটি ওয়াইজ আমি কোন ব্যান্ডটা সিলেক্ট করব এবং কোন কাজের জন্য কোন ব্যান্ডটা নিব সেভাবে কাজ করার জন্য মেইনলি। বেসিক্যালি মাল্টিপ্লেক্সার দিয়ে আপনারা এই প্রবলেমগুলো সলভ করেন। জি। তারপরে আমাদের কাছে কুয়েট থেকে একজন কোশ্চেন করেছে যে ইভেন্ট ফিল্ডে বিভিন্ন কম্পিটিশন টাইমে ইভেন্ট ফিল্ডে বেস স্টেশন সেটআপ করতে কত সময় লাগে, অথবা এটার কোনো নির্দিষ্ট টাইম আছে কিনা যে এত সময়ের মধ্যে করতে হবে, না হলে পয়েন্ট কাটা যাবে? এটার অ্যান্সার মনে হয় আকিব ভাইয়া দিতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমাদের ইভেন্ট ফিল্ডে কিন্তু বেস স্টেশন আসলে দুইবার সেট করার প্রয়োজন হয় না। সো দুইবার এবার সেট করার প্রয়োজন হয়েছিল এই জন্যই কারণ আমাদের ইনক্রিমেন্ট ওয়েদারের কারণে আমাদের যেহেতু ফার্স্ট সেশনটা হচ্ছে গ্যারেজে করতে হয়েছিল, মানে কাভার্ড স্পেসে, সেখান থেকে আমাদেরকে শিফট করে নিয়ে যেতে হয়েছিল। সো ওইখানে ইন বিটুইন উই গট 20 minutes to set up the base station, which is not actually I would say এটা আসলে এনাফ না বেস স্টেশন সেট করার জন্য। বাট তবুও আমরা হচ্ছে হ্যাসেল করে ওটা সেট করছিলাম। বাট আপনারা বেস স্টেশন সেট করার জন্য আসলে প্রথমেই টাইম পাবেন, মানে ইউ ক্যান টেক অ্যাজ মাচ টাইম অ্যাজ ইউ ওয়ান্ট ওটাকে সেট করার জন্য। যে হচ্ছে একটা দুইটা টিমের মাঝখানে আপনাদেরকে ওটা সেটের জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে।
এটার সাথে কানেক্টেড আরেকটা কোশ্চেন আছে, সেটা আমি একবারে করে দিচ্ছি, যেটা হচ্ছে অটোনোমাস নেভিগেশনের জন্য ওপেন ফিল্ডে মানে বেস স্টেশন কেন শিফট করা হয়, আমরা এটা আচ্ছা, কেন করি? ওপেন ফিল্ডে সেট করার কারণ হচ্ছে অটোনোমাস নেভিগেশনে আমাদের হচ্ছে জিপিএস ইউজ করা হয়, আর জিপিএসটা তো আমাদের কাভার্ড স্পেসে কাজ করবে না, ফর দ্যাট রিজন আমাদেরকে হচ্ছে ওপেন ফিল্ডে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে আমাদের কাছে কমল নামে একজন কোশ্চেন করেছেন। তো উনি জানতে চাচ্ছিলেন যে ফর হুইচ কমিউনিকেশন মডিউল ইউ ইউজ 916 হার্জ ফ্রিকোয়েন্সি, 916 হার্জ ফ্রিকোয়েন্সির জন্য ব্যান্ডের জন্য আমরা কোন কমিউনিকেশন মডিউল গুলো আচ্ছা, এইটা আমি জাস্ট একটু কারেক্ট করে দিই, এটা হচ্ছে 915 মেগাহার্টজ। সো 915 মেগাহার্টজ আমরা ইউজ করছিলাম হচ্ছে রেডিও কন্ট্রোলার, আমরা যেটা ইউজ করছিলাম সেটার জন্য, আমাদের বডি কন্ট্রোল করার জন্য আমরা 915 মেগাহার্টজ এর রেডিওটা ইউজ করছিলাম, মানে রেডিও কন্ট্রোল, রেডিও ফ্রিকোয়েন্সি বেস যে কন্ট্রোলারটা, ওই কন্ট্রোলারটা ইউজ করছিলাম এটার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো এরপরে একটা কোশ্চেন আসছে, সেটা আসলে একটু টেকনিক্যাল কোশ্চেন, টেকনিক্যালও না, এটা একটু অন্য ধরনের কোশ্চেন, ডিরেক্টলি রোভারের সাথে কানেক্টেড না। তো এটাই বলি যে যেটা হচ্ছে এত বেশি পাওয়ারফুল ওয়্যারলেস ডিভাইস বাংলাদেশে টেস্ট রান করার সময় কোনো আইনগত সমস্যা আছে কিনা, অথবা বিটিআরসি অথবা এই ধরনের সরকারি প্রতিষ্ঠান থেকে কি কোনো পারমিশন নিতে হয় আপনাদের? আই থিঙ্ক দ্যাটস এ ভেরি নাইস কোশ্চেন, সত্যি কথা বলতে, কারণ উনি যেটা জিজ্ঞেস করছেন আমাদের আপনি যদি বলেন যে হচ্ছে মানে নর্থ আমেরিকা অথবা ইউরোপিয়ান হচ্ছে যে কাউন্সিল আছে, সেখানে কিন্তু আপনাদের এরকম একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ ইউজ করার একটা মানে স্ট্যান্ডার্ড আছে, এবং ওই স্ট্যান্ডার্ডের উপরে বা নিচে আপনারা ইউজ করতে পারবেন না। যেমন ইউরোপে হচ্ছে আপনি এই যে 915 মেগাহার্টজ এর যে ফ্রিকোয়েন্সিটা, এটা আপনি হচ্ছে ইউজ করতে পারবেন না, যেটা আবার আপনি হচ্ছে ইউএসএ তে ইউজ করতে পারবেন। আবার এটা প্রত্যেকটা কম্পিটিশন অনুযায়ী ওরা কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দেয় যে আপনি কোনটা ইউজ করতে পারবেন, কোনটা ইউজ করতে পারবেন না। বাট হাউএভার বাংলাদেশে আমরা যে 3টা ফ্রিকোয়েন্সি ইউজ করছি, এই 3টা ফ্রিকোয়েন্সি ইউজ করতে কোনো প্রবলেম নাই। আমরা যদিও হচ্ছে আমাদের মানে আমাদের ইউনিভার্সিটি অথরিটি থেকে এই ব্যাপারটা হ্যান্ডেল করছিল, এবং ইউনিভার্সিটি অথরিটির সাথে আমরা বলে দিয়েছিলাম আমরা এই 3টা ফ্রিকোয়েন্সি ইউজ করছি এবং এই ধরনের কোনো প্রবলেম নাই। এবং আমাদের মানে জানা মতেও যে 3টা ফ্রিকোয়েন্সি আমরা ইউজ করছি, এই 3টা ফ্রিকোয়েন্সি খুব ওয়াইডলি ইউজড, এন্ড এটাতে প্রবলেম নাই। এটা আই অ্যাকচুয়ালি থিংক ফ্রি, তানজিম আরো মানে কিছু ফ্রি টু ইউজ। এটা মানে এই 3টা ব্যান্ড আমরা চাইলে কোনো মানে উইদাউট এনি গভর্নমেন্টের পারমিশন এটা আমরা ইউজ করতে পারবো। আর গভর্নমেন্টের। আরেকটা যেটা ব্যাপার সেটা হলো পাওয়ারের একটা লিমিট থাকে, কান্ট্রি ওয়াইজ সেটা লিমিটেড থাকে। সো এটা আসলে এই মানে মানে নর্মালি মোস্ট অফ দ্য রাউটারই অত বেশি পাওয়ারে যেতে দেয় না, যেটা একটা কান্ট্রি মানে মানে যে একটা কান্ট্রি ওয়াইজ যে লিমিট করা থাকে একটা মানে রাউটার ততটুকুই ম্যাক্সিমাম পাওয়ার সে দেয় আর কি। সো ওইরকম ভাবে আমাদের এক্সট্রা কোনো মানে প্যারা খেতে হয় না এই কারণে। সো এটাই। দ্যাটস নাইস অ্যাকচুয়ালি। মানে নতুন যে টিমগুলো আসবে তারা অবশ্যই এগুলো খেয়াল রাখবে, এটা আশা করতেছি। তো এই রকমই আরেকটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে 900 মেগাহার্জ ব্যান্ড তো জিএসএম ব্যান্ড, যেটা আমরা সবাই জানি। তো এটা কি হচ্ছে মোবাইল ফোনের নেটওয়ার্কের সাথে ইন্টারফারেন্স করে কিনা, এবং গিগাহার্জ যেগুলা, এগুলো তো আমাদের নর্মাল হোম রাউটার। তো এটা আমাদের ওই নেটওয়ার্কের সাথে হোম রাউটার আশেপাশে যে বাসা থাকে ওগুলোর সাথে ইন্টারফারেন্স করে? হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে অনেক বেশি করে, মানে ইভেন এই 2.4 গিগাহার্জ যখন আমরা ইউজ করতেছিলাম আমাদের এমআইএসটি ফিল্ডে যখন ইউজ করতেছিলাম তখন আমাদের বেশ মানে প্রবলেম ফেস করতে হয়। বাট আমরা যখন এটাকে ওপেন ফিল্ডে টেস্টের জন্য নিয়ে যাই তখন আবার এত প্রবলেম পাইনি, মানে কারণ ওর আশপাশে আসলে ওইরকম ঘরবাড়ি ছিল না, সো ওয়াইফাই রাউটারের অ্যাভেলেবিলিটি ওইভাবে ছিল না। সো এটা মানে কিছুটা বেশ ভালোভাবেই করে, এবং দেখা যায় ভিডিও ফিডব্যাকটা একদম মানে প্রচন্ড ল্যাগ করে সেই ক্ষেত্রে ইন্টারফারেন্সের জন্য। সো এই প্রবলেমটা ফেস করতে হয়েছে আমাদের। আচ্ছা, মানে এইটাই আরেকজন জানতে চাচ্ছিল যে এই প্রবলেম গুলো আপনারা কিভাবে সলভ করতেন, অথবা ইজ দেয়ার এনি সলিউশন অর ইউ হ্যাভ টু মেক কাস্টম সলিউশন? সলভ বলতে আমরা যেটা করতাম যে মানে আশপাশের যেই নেটওয়ার্ক গুলো আছে সেগুলো ম্যাক্সিমাম মানে কোন ব্যান্ডে চলতেছে, মানে কিছু নেটওয়ার্ক অ্যানালাইজার টুল আছে আর কি, সেটা দিয়ে আমরা দেখতাম যে আশপাশের সারাউন্ডিং এরিয়াতে কোন কোন মেগাহার্টজ এর মানে ডিভাইস বেশি চলতেছে। তো আমরা ট্রাই করতাম ওগুলো অ্যাভয়েড করার আর কি। এই প্রবলেমটা বেসিক্যালি মানে ইউএসএ তে যখন যায় টিম তখনও তারা ফেস করে, ওরা এটাকে অন্য এতে সলভ করে। ওরা যেটা করে যে এক এক টিমকে আলাদা আলাদা তারা ব্যান্ডউইথ দিয়ে দেয়, যেটা মানে যেই ব্যান্ডউইথই তারা তাদের থাকতে হয়। তো সেইভাবে ওরা ইন্টারফারেন্সের প্রবলেমটা সলভ করে আর কি।
বাট যেহেতু এটা বাংলাদেশে আসলে সব বাসায় বাসায় যেহেতু আমি বলতে পারবো না যে মানে আপনাদের ব্যান্ডটা চেঞ্জ করেন, তো আমাদের কি ওইভাবে মানে চেঞ্জ করে নিতে হয়েছে নিজেদের। দ্যাটস নাইস অ্যাকচুয়ালি। তো এইটা অনেক বেশি ভ্যালুয়েবল ইনফরমেশন ছিল আমার মনে হয়। তো এরপরে একটা কোশ্চেন এসেছে, যেটা হচ্ছে এই যেসব টিমের জন্য এরকম ওয়াইড ওপেন স্পেস পাওয়াটা কঠিন, তো তাদের জন্য আপনাদের কি কোনো স্পেসিফিক পরামর্শ আছে? আহ, এইটা মানে প্রথমত আমাদের এমআইএসটি তো যে খুব বেশি ওপেন স্পেস ছিল তাও না, মানে আমরাও মানে আমাদের তো অলমোস্ট 1 থেকে 1.5 কিলোমিটার মানে এই রেডিয়াস এরিয়ার একটা টেস্ট দরকার ছিল, যেটা আমরা এমআইএসটি তে করতে পারিনি। তো আমাদের আশপাশের ফাঁকা জায়গাগুলো খুঁজে নিতে হয়েছে আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের ট্রান্সপোর্ট দরকার হয়েছে, আমাদের ট্রান্সপোর্টে করে আমাদের রোভারটা নিয়ে যে টেস্ট করা হয়েছে। সো মানে এটা আসলে ঢাকার মধ্যে পাওয়াটা একটু টাফ, মানে ঢাকায় আসলে এরকম ওপেন স্পেস সো একটু খুঁজে নিতে হবে আসলে। মানে দেখা যায় যে ঢাকার আশপাশের বেশ কিছু ফাঁকা জায়গা থাকে, আন্ডার কনস্ট্রাকশন এরিয়ারও বেশ কিছু ফাঁকা জায়গা থাকে, এগুলো একটু খুঁজে নিয়ে দেন মানে ওইভাবে ম্যানেজ করে নেওয়াটা বেটার। এরপরে আরেকটা আসছে যে যেসব জিনিস বাংলাদেশে পাওয়া যায় না, যেসব ইকুইপমেন্ট, সেগুলো বাইরে থেকে কিভাবে আনা যায়, অথবা সোর্সিং এর যে প্রসেসটা ওটা যদি একটু শর্ট করে বলতেন তাহলে। আমি এখানে একটা জিনিস অ্যাড করে দিই, যে বাংলাদেশে বাইরে থেকে আনার জন্য কিছু ট্রাস্টেড সোর্স আছে, সেগুলা ওনারা হয়তো বলবেন। তো এছাড়াও আপনারা হচ্ছে এই যে বিভিন্ন যে ই কমার্স সাইট গুলো আছে, যেমন আলিবাবা, অ্যামাজন, ওগুলা থেকে ডিরেক্ট অর্ডার করতে পারেন। আর সোর্স গুলা নিয়ে যদি ডিরেক্ট মানে কিছু বলতেন তাহলে ভালো হতো। আকিব ভাই কিছু বলবেন? আচ্ছা, সোর্সের ব্যাপারে হচ্ছে আমরা আমাদের টিম মেম্বারদের একটা সোর্স ছিল, যিনি হচ্ছেন ডিরেক্টলি চায়না থেকে আমাদেরকে জিনিসগুলো এক্সপোর্ট করতে সাহায্য করছেন। ঠিক আছে, সো তার মাধ্যমে আমরা বেসিক্যালি ডিরেক্টলি চায়না থেকে জিনিসপত্র আনার চেষ্টা করলাম। এবং আপনি যেটা বললেন, আমরা যেটা বেসিক্যালি করতাম, আমরা আলিবাবাতে হচ্ছে জিনিসগুলো দেখতাম, দেখে ওইটার কোটেশনটা তাকে পাঠাইলে তখন সে হয়তো সব জিনিসগুলো একসাথে করে আমাদেরকে হচ্ছে পাঠাতো। মানে দ্যাট ইজ দ্য থিং। আর যদি সোর্সটা অ্যাকচুয়ালি মানে ডিরেক্টলি আমাদের মানে কে আমাদের সাথে বা কিভাবে কাজ করছেন ওভাবে কেউ আমাদের সাথে জানতে চাইলে, ইউ ক্যান অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট উইথ আস ইন আওয়ার পেজ এন্ড উই উইল হেল্প উইথ দ্য সোর্স। আর এইখানে আর আরেকটা না, জিনিস অ্যাড করতে আর চাই, সেটা আরেকটা হলো মানে হ্যাঁ, হ্যাঁ ভাই আপনি। আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু সব জিনিস যে বাইরের থেকে আনছি এরকমও কিন্তু আসলে জিনিসটা না। আমাদের হচ্ছে দেশের ভিতরে আমরা এক্সপিডিটিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে ঢাকার ভিতরেই একটা দোকান, সেখান থেকেই কিন্তু আমরা আমাদের যে M2 রকেট এক্সেস পয়েন্ট যেটা, এবং আমাদের যে বেজ এন্টিনার যে এন্টিনা, এগুলো কিন্তু আমরা ওখান থেকেই কিনছিলাম। সো সব জিনিস একদম বাইরের থেকে আনা তা না। যেমন রেডিও ফ্রিকোয়েন্সি বেস যে কন্ট্রোলারটা, ওটাও আমাদের দেশের থেকেই কেনা। সো মানে সব জিনিসই বাইরের থেকে আনা সেটাও না। সো আপনারা দেশের ভিতরেও বেশ ভালো ভালো কিছু জায়গা আছে, রোবোটিক্স বিডি আছে, টেকশপ বিডি আছে, এখান থেকেও আপনারা এই যে রেডিও ফ্রিকোয়েন্সি বেস কন্ট্রোলার পাইতে পারেন। এবং তারপর হচ্ছে আপনাদের যেটা বললাম যে এক্সপিডিটিয়া নেটওয়ার্ক যেটা, সেখান তাদের সাথে আমরা কথা বলছিলাম, দে ওয়্যার ভেরি কর্ডিয়াল অলসো এন্ড দে হেল্পড আস ইন দোজ এন্টিনা এন্ড অ্যাক্সেস পয়েন্ট। এটা আর এইটার সাথে আমি একটা কোশ্চেন ট্যাগ করে দিই, যেটা হচ্ছে এই ইকুইপমেন্ট গুলার দাম কেমন পড়বে, এবং একটি মানে আর্লি স্টেজ রোভার টিম যারা নতুন স্টার্ট করতে যাচ্ছে, তো তাদের জন্য এগুলা ম্যানেজ করাটার জন্য কি কোনো পলিসি মেনটেন করা? আচ্ছা, পলিসি মেইনটেইন যদি বলি, আমি বাজেটিং এর কথা যেটা বলতেছেন, একটা আর্লি স্টেজ রোভার টিমের জন্য স্পন্সরশিপ ম্যানেজ করাটা, যেটা অবশ্যই আপনাদের হচ্ছে পরবর্তীতে এর সেশন আছে, স্পন্সরশিপ ম্যানেজ করাটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। বিকজ আপনারা উইদাউট ম্যানেজিং দ্য স্পন্সরশিপ, এই এত হিউজ অ্যামাউন্টের টাকা ম্যানেজ করা আসলে ডিফিকাল্ট। যেমন আমাদের, আমি যদি বলি যে শুধুমাত্র বেজ স্টেশনের যে ইকুইপমেন্ট গুলো আছে, বা বেস স্টেশন দাঁড় করাতে বা একটা নেটওয়ার্কের মানে একটা কমিউনিকেশন মডিউলের জন্য আমাদের ওই এন্টিনাটাই অলমোস্ট কস্ট 35,000। দেন আমাদের এক্সেস পয়েন্টটা কস্ট 10,000। এবার ওই পাশেও আমাদের রোভারেও সেম সেট আপটা থাকে। সো আপনাদের এখানে আপনি বলতে পারেন অলমোস্ট 1 লাখ টাকার, মানে 1 লাখ বাংলাদেশ টাকার জিনিসপত্র আছে। এবং আপনাদের ওভারঅল রোভারের যদি বেস স্টেশনের কথা চিন্তা করেন, ওটা অলমোস্ট 2-3 লাখ টাকার মতো পড়ে যায়। সো আমি যেটা বলবো যে আর্লি স্টেজে একটা রোভার টিমের তাদের ইউনিভার্সিটি থেকে তাদের একটা গ্র্যান্টের ব্যাপার স্যাপার আছে। সো ওই গ্র্যান্টটা নেওয়া, এবং স্পন্সরশিপের জন্য তাদের স্কিল সেটটাকে প্রেজেন্ট করে তারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে স্পন্সরশিপের জন্য বলতে পারে। আর when managed, these equipments must be like kept properly. So আমাদের এই প্রত্যেকটা জিনিসই সংরক্ষণ করার কিছু নিয়মাবলী থাকে।
সো সেইভাবে যদি এই জিনিসগুলাকে সংরক্ষণ করা হয়, আমরা জিনিসগুলা কিন্তু 2-3 বছর বা কন্টিনিউয়াসলি 4-5 বছর ইউজ করা যায়। সো এর জন্য হয়তো মানে একটা টিম রাখা উচিত যারা হয়তো ইকুইপমেন্টটাকে কিভাবে মেনটেন করবে বা কি অবস্থায় কাকে ইস্যু করতেছে বা টিমের ভিতর থেকে যেন হারায় না, যে এই জিনিসগুলো মেনটেন করবে। সো এই জিনিসটা যদি একটু ওয়েল ম্যানেজড করা হয়, যেটা আমি বললাম ম্যানেজমেন্ট টিম যদি একটা ভালো থাকে, দেন তাহলে কিন্তু এই ইকুইপমেন্ট গুলো আপনারা 4-5 বছর ইউজ করতে পারবেন, এর ইউটিলিটিটা টোটাল। আমার মনে হয় দ্যাট অ্যানসার্স দ্য কোশ্চেন। আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন এসছে, মেহেদি হাসান অনিক নামে একজন কোশ্চেনটা করেছেন। তো ইজ দ্যাট পসিবল ফর ইউজ MMRTG ইন আওয়ার কান্ট্রি? সরি, আমি কোশ্চেন টার্মটা হচ্ছে ইজ দেয়ার এনি পসিবল ফর ইউজ MMRTG ইন এমএমআরটি সম্বন্ধে আমাদের ধারণা নাই এবং আমরা আসলে ইউজ করি নাই। মানে উই হ্যাভ টু অ্যাকচুয়ালি নো যে এটা আসলে ইউজ করা যায় কিনা। এটা তানজিম, লাইক ডু ইউ নো অ্যাবাউট দিস, যে এমএমআরটিজি সম্বন্ধে আমরা মানে উই হ্যাভ নট ইউজ দিস ওয়ান। না না, এটা আমাদেরও ইউজ করতে হয়নি। আমরা ইউজ করি নাই, হয়তো লাইক মানে ইট মে বি আ ভেরি নিউয়েস্ট টেকনিক বা টেকনোলজি। সো আমাদেরকে আসলে দেখতে হবে যে এটা ইউজ করা সম্ভব কিনা। ঠিক আছে, থ্যাংক ইউ। অবশ্যই এরকম মানে আমাদের প্রোগ্রামটা অর্গানাইজ করে আসলে এরকম নলেজ শেয়ারিং এর জন্য। মানে আমরা নতুন একটা টার্ম জানলাম, এটা হয়তো বা অনেকেই ইউজ করার চেষ্টা করবে নেক্সট টাইম, অথবা এর থেকে বেটার কোনো সলিউশন আসতে পারে। তো অসংখ্য ধন্যবাদ যারা কোশ্চেন করছেন তাদেরকে। তো আমাদের টেকনিক্যাল কোশ্চেন আপাতত এইগুলাই ছিল। তো লাস্টে একটা কোশ্চেন মানে আপনাদের টিমের কাছে আস্ক করি, যে আমাদের প্রোগ্রাম সম্পর্কে আপনার মতামত যদি দিতে পারেন, অথবা মানে কোনো সাজেশন, খারাপ ভালো যেটাই হোক, মানে আমরা অনেক উপকৃত হতাম। আচ্ছা, আসলে সত্যি কথা, আমি আমার প্রেজেন্টেশনের শুরুতেই বলছি যে ইটস এ ভেরি নাইস প্রোগ্রাম। আসলে এই ধরনের প্রোগ্রাম আমরা যখন করছিলাম বা আমরা যখন শুরু করছিলাম, এই বছর কাজ শুরু করলাম, তখন আমরাও মানে কাজ শেষ করার পরও আমরা এই যে যখন মানে ভালো রেজাল্ট করার সাপেক্ষে আমরা বিভিন্ন জায়গায় হয়তো কথাও বলছি। তো সব জায়গায় আমরা এই যে ব্র্যাক ইউনিভার্সিটির সাথেও আমরা এক জায়গায় আসলে ইন্টারভিউ করি। তো তখন আমরা দুই টিমের মেম্বাররাই কথা বলতেছিলাম যে হচ্ছে অ্যাকচুয়ালি এরকম একটা প্রোগ্রাম হওয়া উচিত যেখানে বাংলাদেশের হয়তো সব রোভার টিমরা আসবে, তারা তাদের নলেজ শেয়ারিং করবে। অ্যান্ড উইদিন দ্যাট, লাইক উইদিন ভেরি শর্ট স্প্যান অফ টাইম, দেন আই সি যে হচ্ছে মার্স সোসাইটি বাংলাদেশ থেকে এরকম একটা মানে একটা প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছে। সো আই উড সে লাইক অন বিহাফ অফ মাই টিম উই আর রিয়েলি গ্রেটফুল যে এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে যেখানে আমরা ওপেনলি নলেজ শেয়ার করতে পারতেছি। এন্ড ইট হ্যাজ লাইক টু ইফেক্টস, যে আমরা নিজেদের ভিতরেও নলেজ শেয়ার করতে পারতেছি এবং নতুন একটা টিমও বুঝতে পারতেছে যে কিভাবে কাজ করতে হবে। কারণ আমরা আসলে ওই নতুন টিমের ফেস থেকে আসছি, মানে আমরাও একটা সময় আমরা চিন্তা করছি যে আমরা কিভাবে তৈরি করব বা এত বড় একটা প্রজেক্ট এটাকে কিভাবে ছোট ছোট ভাগে ভাগ করব, কিভাবে কাজ করব, বা আদৌ এই ইকুইপমেন্ট গুলো দেশে পাওয়া যায় কিনা। যে কোয়েশ্চেন গুলো করলো এই কোয়েশ্চেন গুলো সবই আমাদের কাছে ছিল, মানে আমাদের মনেও এই কোয়েশ্চেন গুলো ছিল। হয়তো আমাদেরকে মানে খুঁজে 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 কোয়েশ্চেনের অ্যান্সার গুলো বের করতে হয়েছে, কোথা থেকে কিনবো, কি কিনবো, কিভাবে ম্যানেজ করবো। বাট ইটস আ ভেরি মানে ইউজফুল প্ল্যাটফর্ম ফর অল দিস নিউ কামার্স, যারা আমাদের কাছ থেকে এই জিনিসগুলো শুনতে পারবে, শিখতে পারবে এবং তারা হচ্ছে নিজেদেরটাতে ইমপ্লিমেন্ট করতে পারবে। সেই জন্য আমি হচ্ছে মার্স সোসাইটি বাংলাদেশকে এরকম একটা প্রোগ্রামের জন্য তাদেরকে মানে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মানে আমি আশা করি যে যদি এইভাবে আমাদের নতুন আরো টিম আসতে থাকে তাহলে হয়তো বাংলাদেশে আমরা হয়তো বাংলাদেশ রোভার কম্পিটিশন টাইপের কোনো কম্পিটিশন করতে পারবো, যেখানে হয়তো আমরা মানে ওয়াইড রেঞ্জ অফ টিম এবং ভ্যারাইটি দেখতে পাবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে। আশা করি আপনারা নেক্সট সেশন গুলা থেকে আপনারা কিছু নলেজ গ্যাদার করবেন, অথবা আমাদেরকে অন্যান্য টিম গুলাকে কোশ্চেন করবেন যাতে তারাও কিছু শিখতে পারে। এবং এগেইন থ্যাঙ্কস আ লট যে আপনারা এরকম সুন্দর একটা প্রেজেন্টেশন আমাদের সাথে শেয়ার করবেন এবং বাকি বাংলাদেশি টিমগুলোর সাথে। সো অসংখ্য ধন্যবাদ।